আমাদের ভারতীয়দের মধ্যে একটা ভীষণ একটা কমন সমস্যা হচ্ছে গিয়ে থাইরয়েডের সমস্যা। আমি শুধু ভারতীয় কেন বলছি, বাংলাদেশ, পাকিস্তান বা মোটামুটি যদি দেখা যায় এশিয়ায় এই যে রোগটা, এই রোগের যে সমস্যাটা কিন্তু বেশ খানিকটাই বেশি। কিন্তু এই রোগ সম্পর্কে আমরা কতটা ঠিক জানি? আজকে আমরা এই বিষয়টাই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। দেখুন, থাইরয়েড নিয়ে প্রচুর মানুষের মধ্যে ভুল ধারণা আছে। আমি যেটা খুব কমন একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে, "ডাক্তারবাবু আমার থাইরয়েড আছে।" ইটসেলফ একটা ভুল প্রশ্ন। মিসলিডিং। হ্যাঁ, মিসলিডিং। মানে এটা যদি আপনি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন, মানে কেন এটা মিসলিডিং এবং কেন মানে এটা বলা মানেই যে আপনার কাছে থাইরয়েড রোগ সম্পর্কে যে ধারণাটা ওটা পরিষ্কার নেই। এক্সাক্টলি। থাইরয়েড যদি আমাদের না থাকতো তাহলে আমরা জীবিত থাকতাম না। আচ্ছা। মানে থাইরয়েড থাইরয়েড আমার আছে। আছেই, সবার আছে আছে। থাইরয়েড। হ্যাঁ। প্রত্যেকের থাইরয়েড আছে এবং থাইরয়েড গ্ল্যান্ড আমাদের প্রত্যেকেই আছে। এটা একটা হুম, প্রজাপতির মতো দেখতে হুম, গ্ল্যান্ড আমাদের হুম, গলার সামনে থাকে। আমাদের যে উইন্ড পাইপ বা হুম, হাওয়া যাওয়ার যে রাস্তা তার সামনে থাকে এবং এটা প্রত্যেকের থাকতেই হবে। যদি থাইরয়েড এবার কিছু, কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। সেটা অ্যাজেনেসিস অফ থাইরয়েড গ্ল্যান্ড হয় কিছু জন্মগত ত্রুটির কারণে সেটা আলাদা চ্যাপ্টার। হুম, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড আমাদের প্রত্যেকের আছে এবং থাইরয়েড হরমোন সেখান থেকে বেরোয় এবং প্রত্যেকেরই আমাদের হুম। প্রায় প্রত্যেকেরই থাইরয়েড আছে আরকি। থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই অর্থে। এবার থাইরয়েড আছে বলতে গিয়ে কমনলি যেটা লোকে বোঝাতে চান যে থাইরয়েডের কোনো অসুখ আছে। আচ্ছা, সেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে বা হাইপারথাইরয়েডিজম হতে পারে। সেটাই মিন করতে চান কিন্তু আমরা ভুলবশত আমরা বলে ফেলি যে আমার থাইরয়েড আছে। আচ্ছা। মানে থাইরয়েড সবারই আছে। এবার থাইরয়েডের যে ফাংশন সেটাতে কোথাও সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। হয়তো হরমোন বেশি নিঃসরণ ঘটছে, হরমোনের বেশি নিঃসরণ ঘটছে বা কম কম ঘটছে। নিঃসরণ এই ঘটছে। হচ্ছে সমস্যা। একদমই তাই। আচ্ছা, এখানে আরেকটা ভুল ধারণা আছে, কই আমার তো গলার এখানে ফোলেনি। মানে গলার যদি ফোলা না থাকে তাহলে তার থাইরয়েডের সমস্যা নেই। মানে এটা কতটা সত্যি? থাইরয়েড গ্ল্যান্ডটা যে ফুলে যায়, হুম, যেটা গয়টার বলে, সেটা সব ধরনের থাইরয়েডের অসুখে হয় না। আচ্ছা। প্রচুর ভুড়ি, ভুড়ি হাইপোথাইরয়েডিজম এর পেশেন্ট দেখবেন যার থাইরয়েড গ্ল্যান্ড বাইরে থেকে ফোলেনি। হুম, কিন্তু তার থাইরয়েড গ্ল্যান্ড হাইপো ফাংশনিং। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের কম থাইরয়েড হরমোন প্রোডাকশন হুম, করছে এবং থাইরয়েড গ্ল্যান্ড যে কি কাজ করে সেটা আমি আগে বহুবার বলেছি। হুম, আমাদের হার্ট রেট কন্ট্রোল করে, আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে, আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের ওভারঅল গ্রোথ মেইনটেইন করে। এই যে জন্মের পর ছোটবেলা থেকে আমরা বড় হয়ে উঠলাম, থাইরয়েড হুম। গ্ল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে থাইরয়েড যদি কারোর থাইরয়েডের না একটা গুরুত্বপূর্ণ রোল আছে। মানে গুরুত্বপূর্ণ রোল আছে। মানে থাইরয়েড হয়েছে কি হয়নি ও বা হয়তো আমরা বুঝতে পারি না না, যে কি কাজ কোথায় আছে করছে, এই অঙ্গটা। বা কি কিন্তু কাজ করছে হ্যাঁ, কি কাজ করছে মানে কিন্তু এর রোল কিন্তু ভীষণ খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা যেটা খুব কমন, আমি তো ছেলে, আমার কি থাইরয়েড হবে? ছেলে মানে থাইরয়েড তো মেয়ে ছেলেদের রোগ। ইয়ে মানে এটাও খুব হ্যাঁ, কমন খুব একটা কমন। সমস্যা। আরে ছেলে তোর হয়েছে থাইরয়েড? ধুস! হুম। মানে এরকম শোনা যায়। মানে এটা কতটা সত্যি? থাইরয়েড এমন একটা অসুখ যেটা ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ উভয়েরই হয়। এটার কোনো লিঙ্গভেদ নেই। মহিলাদের যেমন হাইপোথাইরয়েডিজম হয়, পুরুষদেরও হাইপোথাইরয়েডিজম হয়। মহিলাদের হাইপারথাইরয়েডিজম হয়, পুরুষদেরও হাইপারথাইরয়েডিজম হয়। মহিলাদের গয়টার হয়, পুরুষদেরও গয়টার হয়। ফলে হুম, যেমন আজকের কথা আমি বলছি, আজকে সকালবেলাতে আমি একজন মহিলা গয়টার দেখেছি থাইরয়েড গ্ল্যান্ডের, হুম। আবার একজন পুরুষ দেখেছি। ফলে থাইরয়েড যে অসুখগুলো হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা গয়টার বা থাইরয়েড নোডুল, টক্সিক নোডুল বা হোয়াটএভার ইট ইস, সেটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়। সেটা লিঙ্গভেদ নেই। মানে এরকম কি মহিলাদের বেশি হয় এরকম কি কোনো বিষয় আছে? মানে সাধারণত তুলনায়? হ্যাঁ, হ্যাঁ, সাধারণত দেখা গেছে একটু তুলনায় হয়তো একটু মহিলাদের বেশি একটু আছে। বেশি কিন্তু হাইপোথাইরয়েডিজমটা বেশি। আ পুরুষরাও পিছিয়ে নেই। পুরুষরা পিছিয়ে নেই। আচ্ছা। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, থাইরয়েড যদি আমার হয়ে গিয়ে থাকে এবং এর যদি আমি ওষুধ খাই তাহলে আমার ওজন বেড়ে যাবে। এটা কতটা সত্যি? থাইরয়েড হাইপোথাইরয়েডিজম এর কথা আমি বলছি। হাইপোথাইরয়েডিজম এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে শরীরে ওজন বেড়ে যাওয়া। আচ্ছা। সেটা হচ্ছে মেটাবলিজম কমে যায়। হুম, মেটাবলিজম কমে গিয়ে ফ্যাটের একটা abnormal distribution in the body হয়। প্লাস আমি একটু আগে বলছিলাম কিডনি হেলথ মেইনটেইন করে, কিডনির ফাংশন মেইনটেইন করে যে থাইরয়েড কিভাবে বডিতে ফ্লুইড আর হুম, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করে। যখন হাইপোথাইরয়েডিজম হয় বা থাইরয়েডের abnormality হয়, কিডনি ওই ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটা মেইনটেইন করতে পারে না, বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। শরীরে এক্সট্রা জল জমে। তার জন্য লোকে
ওজন বেড়ে যায় বা মোটা দেখতে লাগে বা স্থূলতা হয়। আবার যেহেতু হাইপোথাইরয়েডিজমে লোকের লেথার্জি হয়, ফলে লোকজন নিজেকে গুটিয়ে নেয় অ্যাক্টিভিটি থেকে। ইনঅ্যাক্টিভিটি হয়, তখন তার তার জন্য ওজন বেড়ে যায়। ওজন আরো বাড়তে ফলে থাকে। হাইপোথাইরয়েডিজম হলে তার ওজন বেড়ে যায়। থাইরয়েডের বড়ি খাবার জন্য মোটেই নয়, উল্টে উল্টে মানে থাইরয়েডটা যদি নিয়ন্ত্রণে চলে আসে তখন তার ওজনটাও কিন্তু কন্ট্রোলে চলে কন্ট্রোলে আসে। আসে এবং হুম। দেখা গেছে প্রচুর হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, যখন তার আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম ছিল তখন তার ওজন বেড়েছিল। পরে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে থাইরয়েডের ওষুধ খেয়ে ট্রিটমেন্ট যখন শুরু হলো, গ্র্যাজুয়ালি তার নরমাল বডি ওয়েটে ফিরে এলো। কিন্তু এরকম অনেক পেশেন্টও দেখা তো গেছে যে থাইরয়েড তার কন্ট্রোল হয়ে গেছে কিন্তু ওজন কমেনি। কারণ তার অ্যাক্টিভিটি বাড়ায়নি, ডায়েট আরো খারাপ হয়েছে, জাঙ্ক ফুড খেয়েছে, ফাস্ট ফুড খেয়েছে, বাইরের খাবার খেয়েছে, অ্যালকোহলে আসক্ত আছেন, ফলে তার ওজন কমেনি। সুতরাং হাইপোথাইরয়েডিজমে ওজন কমতেই হবে বা কমেই যাবে খেলে তার কোনো মানে নেই। নিজেকেও কিছু কসরত করতে হবে। তো শুধু থাইরয়েডের দোষ দিলে হবে না। না, বা থাইরয়েডের চিকিৎসার দোষ দিলে হবে না। চিকিৎসার দোষ দিলে হবে না। আরে বিরক্ত হলেও হবে না, হ্যাঁ, কারণ থাইরয়েডের চিকিৎসা করে থাইরয়েডের সিম্পটমস গুলো যেতে টাইম লাগে আরকি। সেগুলো যেতে কিছুটা সময় দিতে হয়। সময় এমনি লাগে। ওষুধ খেলেন, আজ থেকে ট্রিটমেন্ট শুরু হলো, ৩ দিন বড়ি খেলেন, আর আপনার লেথার্জি চলে গেল, চুল যেগুলো পড়ে গেছিল সেগুলো গজিয়ে গেল, চামড়া যে খসখসে হয়ে গেছিল আর চামড়া বাস নরম হয়ে গেল, গলার স্বর চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, ভালো হয়ে গেল, তা তো হবে না। ইনস্ট্যান্ট হবে। ইনস্ট্যান্ট হ্যাঁ। হবে না, ইট উইল টেক সাম আচ্ছা, টাইম। এইবার আরেকটা ভীষণ কমন যে আমি তো ৩ মাস খেলাম ওষুধ। আমার মানে আমার এখন থাইরয়েডের যে লেভেল আছে একদম পারফেক্ট আছে। তাইলে কি ওষুধ খাওয়ার দরকার আছে? এক্সাক্টলি, এটা খুব কমন এবং হুম, অনেক সময় আমরা যখন পেশেন্টদের ৩ মাস পরে থাইরয়েডের টেস্ট করে আসতে বলি, তাদের কাছে একটা রং ইনফরমেশন যায়। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কমিউনিকেশন প্রবলেম হতে পারে বা তার বোঝার কিছু প্রবলেম হতে পারে। সে ৩ মাস পরে ওষুধটা বন্ধ করে দেয়, ডাক্তারের কাছে আসে না। কারণ ওষুধের কোর্স ৩ মাস ডাক্তার দিয়েছিল, হুম, থাইরয়েডটা আমার সেরে গেছে কারণ রিপোর্ট নরমাল এসছে। ব্যাপারটা তা নয়। আপনি যে থাইরয়েডের ওষুধ খাচ্ছিলেন, আমি হাইপোথাইরয়েডিজম এর কথা বলি, যে ওষুধটা খাচ্ছিলেন এবং আপনার বডিতে থাইরয়েড হরমোনটা ঠিকঠাক হওয়ার জন্য, পিটুইটারিতে ঠিকঠাক ফিডব্যাক যাওয়ার জন্য টিএসএইচ এর লেভেলের রেগুলেশন হয়ে গেল এবং টিএসএইচ নরমাল হয়ে গেল। ফলে আপনি দেখে পারবেন এই তো টিএসএইচ নরমাল হয়ে গেছে নরমাল মানে হয়ে থাইরয়েড গেছে। সেরে 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 গেছে গেছে। বা হ্যাঁ। থাইরয়েডের অসুখ থেকে আমি সুস্থ হয়ে উঠেছি। একদমই ব্যাপারটা তা নয়। আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন কি ডোজে ওষুধ খাবেন, কতদিন খাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে থাইরয়েডের ওষুধ অনেকদিন অবধি খেতে হয়, কারো ক্ষেত্রে লাইফ লং খেতে হয়। বিশেষ করে হাসিমোটোস থাইরয়েডাইটিস বা অটোইমিউন থাইরয়েডাইটিস গুলো, গ্রেভ ডিজিজ এগুলোতে থাইরয়েড ওষুধ কিন্তু লাইফ লং খেতে হয়। কারণ থাইরয়েডের যে ফলিকুলার ডিস্ট্রাকশন হয় সেগুলো লাইফ লং ডিস্ট্রাকশন হয়। ফলে ওষুধ বন্ধ করে দিয়ে আমার থাইরয়েডের অসুখ সেরে গেছে বলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কারণ এর চিকিৎসা লম্বা এবং চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে আপনার যে হরমোনটা কম ছিল সেটা ওষুধের মাধ্যমে এটাকে ইকুয়াল করা হলো। হ্যাঁ, তো এখন ইকুয়াল হয়ে গেছে তার মানে এই না যে আপনার রোগটা সেরে না রোগ গেছে। সেরে যায়নি। তো আপনাকে এই মানে আপনার শরীরে যে যে হরমোনের যে অভাব ছিল সেটা মেটানো হলো এবং এটা এখন নিয়ন্ত্রণে আছে। তাহলে আপনাকে সেইভাবে মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেটাকে মেইনটেইন করে যেতে হবে যাতে এটা লাইফ লং আপনার নিয়ন্ত্রণে থাকে। একদমই মানে তাই। আজ ব্যালেন্স আছে বলে আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিলেন, তাহলে তো হলো না। তাহলে তো না, সেই আবার ডিসব্যালেন্স হয়ে আবার যাবে। ডিসব্যালেন্স হয়ে যাবে। তো এরম কিছু ভাবার নেই যে না। উম আ আ আমি এখন আর ওষুধ খাবো না। আমার রিপোর্ট একদম নরমাল এসছে। একদমই। খেয়ে যেতে হবে এবং তার ডোজ চেঞ্জ হতে হবে। হুম, বিভিন্ন সময় আমরা টেস্ট করে দেখি। শুধু যে TSH, FT4 টেস্ট করছি তা না। অটোইমিউনিটি হচ্ছে কিনা তার জন্য হ্যাঁ, থাইরয়েড অ্যান্টিবডিজ গুলো টেস্ট করছি। বিভিন্ন জিনিসপত্র পরীক্ষা করে দেখি। এবার থাইরয়েডের সঙ্গে তার অ্যাসোসিয়েটেড অনেক সময় হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে বা কোলেস্টেরল বেড়ে যায়। সেক্ষেত্রে সেটা কন্ট্রোল করতে হয়। কারো থাইরয়েডের ডিসফাংশন এর সঙ্গে হাইপোথাইরয়েডিজম এর সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটা কন্ট্রোল করতে হয়। তার ওজন নিয়ন্ত্রণ করা, তার মানসিক অবস্থা স্থিতিশীল করা। কারণ অনেক সময় দেখা গেছে থাইরয়েড ডিসফাংশন এর সঙ্গে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এর অনেক প্রবলেম সঙ্গে হচ্ছে। ফলে লিঙ্ক সেটাকেও আছে। হ্যান্ডেল হ্যাঁ, করতে হয়। ফলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেল, মনের সুখে আমি ঘুরে বেড়াচ্ছি, আবার একই হুম, অবস্থায় ফিরে আসতে একই হবে আপনাকে অবস্থায় এবং ফিরে ১ম থেকে শুরু করতে হবে চিকিৎসা। সেটা আরো জটিল এবং আ তা ক্ষতিই আরকি। ক্ষতি, কারণ এর মধ্যে মানে শরীরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সময় নষ্ট হলো। যে সময়টা এতদিন নষ্ট হয়ে চিকিৎসাটা যায়। হলো, চিকিৎসাটা ফেল হলো, নতুন করে চিকিৎসা করতে হচ্ছে। আচ্ছা আরেকটা কথা আমি শুনি যে থাইরয়েডের সমস্যা আছে, ঠিক আছে ওই আয়োডিন যুক্ত লবণ বা আয়োডিন সাপ্লিমেন্ট নিলে আ এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এটা কতটা ঠিক? আমি মানছি যে সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজম এর যদি ১ নম্বর কারণ হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, হুম, মানে আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সি হ্যাঁ। এবং যদি ২ নম্বর কারণ বলা হয় তাহলে হাশিমোটোস থাইরয়েডাইটিস। এখন আয়োডিন সমন্বিত লবণ খেয়ে আয়োডিন সাপ্লিমেন্ট করলেন আপনি, ঠিক আছে। কিন্তু থাইরয়েড যেটা হাইপোথাইরয়েডিজম শুরু হয়েছে সেটা তো চিকিৎসা করতে হুম, হবে। শুধু তো আয়োডিন খেয়ে সেটা হবে না। না। এবার অনেককে দেখেছি যে নুনের মধ্যে আয়োডিন মেশানো আছে, মানে হুম, আয়োডাইজড সল্ট এর কথা বলছি। সেটা খেয়ে
থাইরয়েড সারাবেন বলে অনেক অনেক নুন খেয়ে হাই ব্লাড প্রেশার করে আমাদের কাছে আসেন, সেরকম প্রচুর দেখা গেছে। ফলে ট্রিটমেন্টের গাইডলাইনটা নিজে না ঠিক করে টেক্সট বুকে যেভাবে তার চিকিৎসার পদ্ধতি বলা আছে, একজন ট্রেন্ড ডক্টর আপনাকে যে পথে চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাবেন সেটাকে ফলো করা অনেকটা ভালো। কারণ তিনি অনেক অভিজ্ঞ, তিনি অনেক থাইরয়েডের রুগী দেখেছেন, থাইরয়েডের অনেক জটিলতা দেখেছেন, তিনি থাইরয়েডের অনেক ধরনের রুগী দেখেছেন, তাদের ওঠা নামা, তাদের আর্থসামাজিক বিভিন্ন অবস্থা দেখে তিনি তার চিকিৎসার পদ্ধতি নিদান সেগুলো ঠিক করেন। মনে করুন একজন খুব দুস্থ, তার থাইরয়েডের বড়ি কিনতেই অসুবিধা হয়, তাকে কি উনি বারবার থাইরয়েডের পরীক্ষা করতে বলবেন? সত্যি তো। সেটাতে হুম, সেটাকে একটা আবার একজনের যথেষ্ট বিত্তশালী এবং তিনি বলছেন যে না আমার থাইরয়েড একদম ঠিক দরকার, অন্য কিছু কমপ্লিকেশনস না আছে কিনা সেটা ডাক্তারবাবু আপনি দেখে দিন। তাহলে তার ক্ষেত্রে পরীক্ষার নিদান একরকম আলাদা, কারণ তার ক্ষেত্রে আমার কোলেস্টেরল দেখতে হবে, থাইরয়েড থেকে তার কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে কিনা সেটা দেখা, তার মেন্টাল স্টেট দেখা, তার ডায়াবেটিস হচ্ছে কিনা, থাইরয়েডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস আছে কিনা দেখা। মহিলা অনেক সময় হাইপোথাইরয়েডিজম নিয়ে আমাদের কাছে আসেন এবং তারা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে আসেন। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি মানে অলিগোমেনোরিয়া হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, অনেকগুলো মাসিক চক্রের অনেকগুলো হুম। অসুখ আছে। তো তার ক্ষেত্রে সেরকম চিকিৎসার পদ্ধতি। ফলে আপনার উল্টো দিকে যে রুগী বসে আছেন তার বিভিন্ন দিক পর্যালোচনা করে তার চিকিৎসার পদ্ধতি ঠিক করা হয়। মানে শুধু একটা বাজার বড়ি নয়, থেকে মানে আয়োডিনযুক্ত লবণ কিনে খেলেই এই রোগ সারবে না। সারবে বলে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হিতে হতে পারে। বিপরীত বিপদ ঘটতে পারে। হ্যাঁ, বিপদ ঘটতে পারে। কারণ আপনি অতিরিক্ত নুন যখনই আপনি কনজিউম করছেন তখন অন্যান্য সমস্যাগুলো দেখা দিচ্ছে। এক্সাক্টলি, হ্যাঁ, যেটা ঠিক না। মানে সেটা আরো এক্সাক্টলি। মারাত্মক হতে পারে। আচ্ছা আরেকটা যেটা আ শুনি যে আ এই রোগটা নাকি বংশগত। মানে আমার মার ছিল বা আমার বাবার ছিল তাহলে আমারও হবে। এইটা কতটা ঠিক? একটু আগে আমি যেটা বলছিলাম, সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজমের যদি ১ নম্বর কারণ হয় সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। এবার আয়োডিন ডেফিসিয়েন্সি তার বংশগত নয়। হুম, না। এবার হতে পারে আপনার বংশের ৪ টি পিঁড়ি ওই এমন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছেন যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে। আপনি তাহলে সেটাকে বংশগত বলতে পারেন। সত্যি আয়োডিন তো। ডেফিসিয়েন্সিটা সেটা হলো না কিন্তু। না। একটা জেনেটিক কানেকশন থাকতে হবে। ফলে থাইরয়েডের সব অসুখই আমাদের বংশগত নয়। কিছু, কিছু ক্ষেত্রে কানেকশন পাওয়া যায়। বিশেষ করে অটোইমিউন থাইরয়েডাইটিস এর কথা যেটা আমি একটু আগে বলছিলাম। আরেকটা যে জিনিসটা নিয়ে আমরা ১ম এই বললাম যে আমার ওই থাইরয়েড আমার তো গলার এই জায়গাটা গাঁট ফুলে। তো গাঁট ফুললে থাইরয়েড না ফুললে থাইরয়েড না। এটা তো আলোচনা করলাম। কিন্তু আরেকটা যে জিনিসটা নিয়ে ভয় থাকে মানুষ যে আমার তো গাঁট হয়েছে, এখানে ফুলে রয়েছে। তাহলে কি আমার থাইরয়েডে ক্যান্সার হয়ে গেল? সব ক্ষেত্রে ওই গয়টাটা ক্যান্সার হবে তা নয়। কিছু ক্লাসিফিকেশন আছে, বেথেসডা ক্লাসিফিকেশন বলে এবং যেগুলো আম ৩, ৪, ৫ সাবক্যাটেগরিতে পড়ে সেগুলোর ক্ষেত্রে একটা সাসপিশন থাকে। তখন আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার হাইপোথাইরয়েডিজম ছিল, হুম, ওষুধ-টষুধ খাননি, হুম, ব্রেন থেকে বেশি টিএসএইচ বেরিয়েছে, হুম। থাইরয়েড গ্ল্যান্ডকে ওভার স্টিমুলেট করেছে, নিয়ে গ্ল্যান্ডুলার হাইপারট্রফি হয়ে এরকম বড় ফুলে গেছে যাকে গয়টার বলি। সন্দেহ যদি হয় যে ওখানে থাইরয়েড ম্যালিগন্যান্সি থাকতে পারে বা কিছু হুম, রাখতে পারে, তখন এফএনএসসি বলে একটা পরীক্ষা করতে দেন। সেটাতে বোঝা যায় যে ওর বেথেসডা ক্লাসিফিকেশন কি আছে। তারপরে আ আ বেথেসডা ক্লাসিফিকেশন, ইউএসজি ক্লাসিফিকেশন। সেটা দেখে উনি আপনাকে অ্যাডভাইস করবেন যে এফএনএসসি করতে হবে কিনা। এখন যদি এফএনএসসি তে দেখা যায় যে আম কিছু একটা গন্ডগোল আছে, তখন তিনি বলেন যে ঠিক আছে অনকোলজিস্ট এর কাছে যাও বা কিছু। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে থাইরয়েডের যে গয়টার বা থাইরয়েড সোয়েলিং এটা নন ক্যান্সারাস। আচ্ছা, আচ্ছা, বেশিরভাগ আচ্ছা, ক্ষেত্রে আচ্ছা। বিনাইন কিন্তু। ফলে ক্যান্সার হওয়ার যে সব ক্ষেত্রে সম্ভাবনা আছে তাই নয়। তারপরে কি থাইরয়েড ক্যান্সার হয় না? হুম। খুব ২ টো কমন থাইরয়েড ক্যান্সার আছে। একটা প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, যেটা একটু ভালো ধরনের থাইরয়েড ক্যান্সার বলা যেতে আচ্ছা, পারে। আচ্ছা, আচ্ছা। আর একটা মেডুলারি, এটা খুব কমন। তারপরে অনেক অ্যানাপ্লাস্টিক আছে, আরো অনেক ভেরিয়েন্ট আছে। সেগুলো অন্য একদিন চাইলে থাইরয়েড ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, সেদিন আমরা আলোচনা করব। এখন থাইরয়েডের সোয়েলিং হলো মানেই ক্যান্সার নয়। ক্যান্সার খুব পার্সেন্টেজ খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওইগুলো বেনাইন হুম। এবং সেগুলো গয়টার হয়েছে। অতিরিক্ত টিএসএইচ জমার কারণেই এটা হ্যাঁ, বডিতে গ্ল্যান্ডটা ফুলে বেশি যায়। সিক্রিশন হয়েছে, তার জন্য স্টিমুলেশন এ ওই গ্ল্যান্ডটা ওরকম ফুলে গেছে। আচ্ছা। আরেকটা যেটা আরকি কমন মানে ইয়ে থাকে মানে খুব কমন যে আমার বাঁধাকপি খেলে বা ফুলকপি খেলে আমার থাইরয়েডটা বেড়ে যাবে। এটা একটা যেমন ইয়ে আছে। আরেকটা আছে যে আমি যদি ঠিকঠাক প্রপার ডায়েট মেইনটেইন করে চলি তাহলে বোধহয় আমার এই রোগটা পুরোপুরি সেরে যাবে। এটা কতটা ভুল? এটা আংশিক সত্যি বলতে পারেন। আচ্ছা। তার কারণ হচ্ছে
আমরা যে ফুলকপি, বাঁধাকপি যে পরিমাণে খাই, হুম, হুম, মানে যেগুলো cruciferous ভেজিটেবলস হুম, এর কথা বলছি। ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, ক্রেলস, ব্রাসেলস স্প্রাউট এই ৫ টা। হুম, এটা যে আমরা যে পরিমাণে খাই, হুম, সেই পরিমাণে খেলে থাইরয়েড ডিসফাংশন হওয়ার কথা না। কারণ গয়ট্রোগেনস যেগুলো থাকে ওগুলোর মধ্যে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনকে খারাপ করে, মানে হরমোন প্রোডাকশন এ হুম, খারাপ হুম, করে, হুম, বাধা দেয়, সেগুলো অত পরিমাণে থাকে না। এবার কেউ ৪ টে বাঁধাকপির জুস একসঙ্গে খেয়ে নিল। হুম, সেরকম তো খাওয়া উচিত না বা আমরা হুম, খাইও হুম, না। এবার সপ্তাহে ১-২ দিন বাঁধাকপি খায় বা সয়াবিন খেলেন বা ২ দিন ব্যা ১ দিন ব্রকোলি খেলে কিছু যায় আসে না অল্প পরিমাণে খেলে। আর যেটা আরেকটা বলছিলেন যে শুধু হুম, খাবার-দাবারের খেয়ে মাধ্যমেই কি আমরা থাইরয়েড সুস্থ সারিয়ে থাকতে পারবো কি? পারবেন সেটা হবে না। কারণ আ বা সু অত যেটা থাইরয়েড ডিসফাংশন হয়েছে সেটা তো হুম, ওষুধ আপনাকে খেতেই হবে। খেতেই হবে। বাইরে থেকে প্রচুর হ্যাঁ। পরিমাণে সুষম খাবার খেয়ে আর ভালো অ্যান্টি-অক্সিডেন্ট ওয়ালা খাবার খেয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে তো আর সুস্থ করে ফেলতে পারবেন না। হ্যাঁ, কারণ থাইরয়েডের যে অসুখটা হয়েছে হুম, সেটা অ্যান্টি-অক্সিডেন্ট এর অভাবে হয়নি বা ভালো খাবারের অভাবে হয়নি। হয় আয়োডিনের অভাবে হয়েছে অথবা এক্সেস প্রোডাকশন অফ সাম অ্যান্টিবডিজ, যেটাতে অটোইমিউন হুম, অ্যান্টিবডিজ হুম, বলি, সেগুলোর জন্য হয়েছে। ফলে খাবার খেয়ে থাইরয়েড সুস্থ খাবার করে খেয়ে ফেলতে পারবেন না। ডায়েটের অ্যাজ সাচ রোল নেই। যদি না আমি মানে বলি যে আয়োডিনের অভাবটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ডায়েটের অ্যাজ সাচ রোল নেই। আপনি যে বাঁধাকপি বা ফুলকপি বা এই ব্রোকলির কথা বলছেন বা আমরা যে পরিমাণে খাই, তাতে থাইরয়েডের কোনো সমস্যা হওয়ার কথা না। কথা নয়। থাইরয়েড হলে আমরা আমরা আগেও আলোচনা করলাম যে ওজন একটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে যদি থাইরয়েডের চিকিৎসা যদি আমরা না করি ঠিক মতন। আ চুল পড়ে যাওয়া, খসখসে স্কিন হয়ে যাওয়া। এছাড়া কি আর কোন সমস্যা হতে পারে না? থাইরয়েডের যদি আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়? থাইরয়েডের ডিসব্যালেন্স যদি হয় তাতে অনেক রকম সমস্যা হতে পারে। হুম, একটা তো হাইপারটেনশন বা উচ্চ হুম, রক্তচাপের কথা বললাম, হুম, একটা কোলেস্টেরলের প্রবলেমের কথা বললাম। একটা মহিলাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির হুম, কথা বললাম। এগুলো মানে কঠিন হুম, কমপ্লিকেশনস হুম, আরকি। হুম। তার একটা মানে বন্ধ্যাত্ব যদি হতে পারে। মেনস্ট্রুশন এর সমস্যা হয় তাহলে তার সন্তান আসতেও সমস্যা। অস্থির সমস্যা হুম, হতে পারে, হুম, বন্ধ্যাত্বের হুম, সমস্যা হুম, হতে পারে। হুম, আর ওজন বেড়ে গিয়ে থাইরয়েড থেকে তার তার যে কমপ্লিকেশনস গুলো, মেটাবলিক কমপ্লিকেশনস, তার মধ্যে আমি স্লিপ অ্যাপনিয়াটাকেও ধরছি, ফ্যাটি লিভারটাকেও ধরছি। ফলে শেষ নেই শেষ কমপ্লিকেশনের, নেই। জটিলতার শেষ নেই। হ্যাঁ, একটা থেকে অনেকগুলো প্রবলেম হতে পারে। ইভেন কিডনির সমস্যাও হতে পারে। কিডনি সমস্যাও হুম, হতে পারে যদি তার থাইরয়েড থেকে উচ্চ রক্তচাপ হয়েছে, সে তার হুম, চিকিৎসা হুম, করায়নি। হুম। তাহলে কিডনি তার ডিসফাংশন হতে পারে। তো মোটামুটি আমার এই প্রশ্নগুলোই ছিল। মানে মোটামুটি সবটাই জানা হলো। তো আবার যদি এরকম আমার মাথায় কিছু আসে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করব। নিশ্চয়ই। তো আশা করি থাইরয়েড নিয়ে যারা ভুগছেন এবং যারা বিভিন্ন বিষয় নিয়ে এখনো পর্যন্ত অবগত ছিলেন না, তারা জানলেন যে অ্যাকচুয়ালি থাইরয়েডের সমস্যাটা কি এবং এটা চিকিৎসা না করলে কি, কি ধরনের সমস্যা হতে পারে। আদৌ ডায়েট বা আয়োডিনযুক্ত লবণ খেলে ঠিক থাকা যায় কিনা, সব বিষয়ে আপনারা হয়তো জানতে পারলেন। তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে। নমস্কার। নমস্কার।